বিনা পরীক্ষায় বয়স্করা সিটিজেনশিপ পাবেন কিভাবে? বিনা পরীক্ষায় সিটিজেনশিপ পাওয়া কি সম্ভব? আমার পরিবর্তে আমার ইন্টারপ্রেটার কথা বলবে। ওকে। সো যেই জাজ থাকবেন আপনার সিটিজেনশিপের জন্য, জাজ তখন আপনার সাথে কথা না বলে যেই ইন্টারপ্রেটার আমরা নিয়োগ দিব ওই ইন্টারপ্রেটারের সাথে কথা বলবে। ইমিগ্রেশন অফিসারকে আপনাকে প্রশ্নের উত্তরগুলি স্যাটিসফাই করতে হবে, কি রিজনে উনি পারবে না এবং পারবেই না। আপনার উপস্থিত ছাড়া হবে না, কেন শপথ আপনি নিচ্ছেন, শপথ আপনাকে নিতে হবে, সেজন্য ফিজিক্যাল থাকতে হবে। বিনা পরীক্ষায় বয়স্করা সিটিজেনশিপ পাবেন কিভাবে? বিনা পরীক্ষায় সিটিজেনশিপ পাওয়া কি সম্ভব? ধন্যবাদ জল ভাই আপনাকে। বিনা পরীক্ষা, ইয়াস, বিনা পরীক্ষা। আমরা যারা গ্রিন কার্ড প্রথম থাকে, তারপরে আমরা সিটিজেনশিপের জন্য পরীক্ষা দেই, তারপরে ওথ করি, তারপরে সিটিজেন। যারা বয়স্ক, অথবা শুধুমাত্র যে বয়স্কই হইতে হবে তা না, সামটাইম কোনো কোনো কেসে বয়স্ক ছাড়াও পারবেন। অসুস্থ আপনি সাম রিজনে অসুস্থ, আপনি পারেন না এবং আপনি পারবেনই না, কোনো দিনই আপনাকে দিয়ে হবে না, এটা সম্ভব হবে না আপনাকে দিয়ে। ইয়েস, শুধু বয়স্ক লাগবে না, ইয়াংরা পারবে। আর ইন জেনারেল আমরা যেটা বিনা পরীক্ষা বয়স্কদের বলি, মেজরিটি 99.99% সাধারণত আমরা বয়স্কদের ক্ষেত্রেই আমরা করি। অনেকে চিন্তা করে যে আমার বাবার বয়স তো 70 হয়ে গেছে অথবা 75 হয়ে গেছে, সামহাও আমার বাবা মনে রাখতে পারে না, অথবা অনেক দিন আগে পড়াশোনা কমপ্লিট শেষ করার পরে হয়তো বয়স বাবার 25 বা 30-এর অবস্থায় পড়াশোনা শেষ, এখন তো বাবার বয়স 75, এখন বাবার বয়স 70, হুইচ ইজ 40 থেকে 45 বছর আগে ওনার এডুকেশন লাইফ উনি শেষ করে ফেলছে। তারপরে আর সামহাও পড়াশোনার লাইনটা আর কন্টিনিউ করা হয় নাই। দীর্ঘদিন গ্যাপের পরে এখন উনি না মনে রাখতে পারে, না উনি অনেক কিছু বুঝতে পারে। তো সেই ক্ষেত্রে কি করা যায়? হয়তো অনেকেরই হয়, আপনার যেটা কোশ্চেন ছিল যে হয়তো অ্যাপ্লাই করার পরে অনেকেই মিস করে বা হয় না, ডিনাইড হয়। রিজন সেম, যেহেতু আপনি মনে রাখতে পারেন নাই, অথবা আপনি যখন ইন জেনারেল রেগুলার আপনি পরীক্ষা দিতে গেলেন, পরীক্ষা দেওয়ার সময় আপনার মৌখিক পরীক্ষা ছিল, লিখিত পরীক্ষা ছিল। মৌখিক পরীক্ষা যেটা হয় যে ইন জেনারেল যেটা কোশ্চেন করা হয় শুধুমাত্র আপনাকে, ওটা যদি আপনি বুঝেন তার অ্যান্সার করবেন, তারপর আপনাকে কিছু লিখতে দিবে, সেটা আপনি লিখবেন। হয়তো আপনি সামহাও বুঝতে পারেন নাই, অ্যাকসেন্টের কারণে হোক অথবা বয়সের কারণে হোক, সামহাও অল ওয়ার্ড আপনি নিতে পারেন না আপনার ব্রেন, বা আপনি নিজে নিতে পারেন না, যেটা অ্যান্সার আপনি করতে পারেন নাই। তো সেই ক্ষেত্রে হয়তো উনি ফেল করছে। আচ্ছা, তো যদি কেউ আবেদন করার পর এরকম ডিনাই হয়, মূল যে বিষয়টি নিয়ে আমরা কথা বলতে চাই, তাহলে এই ডিনাই কেন হয় আপনি কারণগুলো ব্যাখ্যা করলেন। এখন তিনি কি করবেন, তার করণীয় কি, কারা কারা আসলে এই সিটিজেনশিপের জন্য আবেদন করতে পারবেন? যদি কেউ ডিনাই হয়, সামহাও উনি পরীক্ষা দিয়েছে অথবা পরীক্ষা দেয় নাই, উনি আগে থেকে জানে যে আমাকে দিয়ে হবে না, আমি মুখস্থ রাখতে পারি না, বা আমি ইংলিশ বুঝি না, আমাকে ইন জেনারেল চলাফেরা আমরা বুঝতে পারি আমার বাবার কি, মানে কতটুকুনি পারতেছে, কতটুকুনি বুঝতে পারে, কতটুকুনি লিখতে পারে, অথবা কতটুকু বলতে পারে। যেহেতু আমার বাবা মা ভাই আমরা একই ফ্যামিলিতে থাকি, আই মিন এক্সাম্পল লাইক এনিবডি, আপনার ঘরে বা আমার ঘরে বা কারো ঘরে সেম থিং। তখন উনি চাইলে আগে থেকেই উনি মেন্টালি প্রিপেয়ার হইতে পারেন যে আমরা ওনাকে বিনা পরীক্ষায় মিন কি আপনি যাচ্ছেন যে জায়গায় ইমিগ্রেশন অফিসার থাকবে, ইমিগ্রেশন অফিসার তো আপনার সাথে সরাসরি বলবে না, সাধারণত আমরা যেটা করি আপনার ইন্টারপ্রেটারের সাথে থাকে, অ্যাটর্নি থাকে, ওরা আপনার হয়ে আপনার অন বিহাফ ও আপনার আব্বা আগেই অনুমতি দিচ্ছে যে এবিসিডি আমি ওনাকে অনুমতি দিলাম, আমি ইংরেজি পারি না, আমার পরিবর্তে আমার ইন্টারপ্রেটার কথা বলবে। সো যেই জাজ থাকবেন আপনার সিটিজেনশিপের জন্য, জাজ তখন আপনার সাথে কথা না বলে যেই ইন্টারপ্রেটার আমরা নিয়োগ দিব ওই ইন্টারপ্রেটারের সাথে কথা বলবে। ওই ভদ্রলোক বা ভদ্র মহিলাকে কথা বলতে হবে না। জাস্ট অল কমপ্লিট হওয়ার পরে শুধুমাত্র অফিসার বলে শুধুমাত্র ওথ করার জন্য বা শপথ করার জন্য, যখন ওনার কমপ্লিট হবে, যখন স্যাটিসফাইড হবে। অনেক সহজ করে দিলেন আপনি বিষয়টা। বলছিলেন যে পরীক্ষা তিনি যাবেন ঠিকই, কিন্তু তাকে হয়তো প্রশ্নের উত্তর দিতে হচ্ছে না, কারণ তার হয়ে একজন ইন্টারপ্রেটার কথা বলছে, ইন্টারপ্রেটার কাজ করবে। এখানে অ্যাটর্নির ভূমিকা কি থাকে? যদি কোনো ক্ষেত্রে আপনার থাকে কোশ্চেন যে আপনি রিজন যদি আপনি স্যাটিসফাইড করানো,
ওকে, সে তো একজন আপনার ইমিগ্রেশন অফিসার। জাস্ট আপনি আমরা যে কোনো মানুষ গেলেই তো সে দিচ্ছে না। আচ্ছা, ইমিগ্রেশন অফিসারকে আপনাকে প্রশ্নের উত্তরগুলি স্যাটিসফাই করতে হবে, আচ্ছা। কি রিজনে উনি পারবে না এবং পারবেই না। এখন আপনি যদি ইঞ্জিনিয়ার বলে ভাই আমার বাবা পারতেছে না, বা ইমিগ্রেশন অ্যাটর্নি ইমিগ্রেশন অফিসারকে বললাম যে আমার আব্বা বা আমার মা পারে না, উনি পারবে না, ওনাকে সিটিজেনশিপ দেওয়া যাও, হয়তো ভদ্রলোক আমাদের কথা বা আপনার কথা শুনবে না বা অ্যাটর্নির কথা শুনবে না, যেটা যুক্তিতর্কের মাধ্যমে, যেটা যৌক্তিকভাবে অ্যাটর্নি বুঝাবে বা লয়ার বা ইন্টারপ্রেটার বুঝাবে ইমিগ্রেশন অফিসারকে ওনার দেশের সমস্যার কারণে উনি পারতেছেন এবং এটা ওনাকে দেওয়া হবে না। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের জানা আছে, সেটা হলো যে ফিজিক্যালি কি তাকে সেখানে থাকতেই হবে? তিনি যদি অনেক বেশি অসুস্থ হন, ডাক্তারের সার্টিফিকেট আছে যে তিনি ফিজিক্যালি সেখানে যাওয়ার মতো অবস্থানে, যেহেতু ওথ নেওয়ার একটা বিষয় থাকে, তাই ফিজিক্যালি থাকাটা কতটা গুরুত্বপূর্ণ? 100% থাকতেই হবে। আচ্ছা, ফিজিক্যালি আপনার উপস্থিত ছাড়া হবে না, কেন শপথ আপনি নিচ্ছেন, শপথ আপনাকে নিতে হবে, সেজন্য ফিজিক্যাল থাকতে হবে। সেটা আপনার হুইল চেয়ারে যান ওর আপনি কিভাবে যাবেন, যতটুকু আপনি ব্যবস্থা করতে পারেন আপনার সাথে থাকতে পারবেন। লেটস সি আমার বাবা যাচ্ছে, আমি আমার মতো হুইল চেয়ার দিয়ে বাবাকে নিয়ে যেতে পারবো, যতটুকু পর্যন্ত চান আপনি হেল্প করতে পারবেন আপনার আব্বাকে। এই যে আপনি বললেন একজন ইন্টারপ্রেটার সাথে থাকবেন, এটা কি যে কেউ, অর্থাৎ ফিজিক্যালি সক্ষম, কথা বলতে পারেন, তার ইংরেজি বুঝেন, তিনিও কি চাইলে পারবেন, নাকি এটার জন্য কোনো ক্রাইটেরিয়া আছে যে সবাই পারবেন? যদি আপনি ইংরেজি পারেন তখন তো আপনাকে আর দিচ্ছেন না, এই জায়গায় তো আপনার এলিজিবিলিটি না, আপনার এলিজিবিলিটি তো আসতেছে। মেইন পয়েন্ট হচ্ছে আপনি পারেন না, দেন কেন পারেন না ওইটার সলভ বের করতে হবে। আমি পারি না, দিস ইজ সলভ না। ওকে, আমি যে পারি না, যে আমার সমস্যা আছে সামহাউ সাম রিজনে, ওই সমস্যা যুক্তিতর্কে যখন আসবে, দেন ইজ আপনার রেজাল্ট, ইয়েস আপনি পারেন না এবং এটা আপনি পারবেন না কোনোদিন। আর যিনি পারেন তিনি হয়তো পরীক্ষা দিতে হবে, একাধিকবার পরীক্ষা দিবেন, একবার না পারে উনি দ্বিতীয়বার দিবেন, দ্বিতীয়বার না পারেন তৃতীয়বার দিবেন যে পারেন। আচ্ছা, এবং উনি যদি এটা প্রুভ কোনোভাবে করতে পারেন যে আমি কোনোভাবেই এটা পারি না বা আমাকে হবেই না কোনোদিন, যদি বয়স বেশি হয়, সেটাই, যখন বয়স বেশি থাকে উনি অত পারে না, মুখস্থ রাখতে পারে না, অথবা বুঝে না, অথবা একদম পারে না, তার মানে অনেকটুকু পরিষ্কার হয়েছে আপনার কাছ থেকে এই বিষয়টা, এবং দর্শক যারা দেখছিলেন তারা অনেক পরিষ্কার হয়েছেন কারা আসলে এই পরীক্ষাটা এইভাবে দেওয়ার সুযোগ পাবেন। কিছু নির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়ার মানুষজন একটা প্রসেস মেনটেন করে আপনাদেরকে এই ধরনের পরীক্ষায় ফেস করতে হবে, এবং যখনই ইমিগ্রেশন অফিসার মনে করবেন যে আপনার কারণটা ভ্যালিড, আপনার প্রশ্নের উত্তরগুলো যেগুলো দেয়া হয়েছে সেগুলো সব যৌক্তিক, তখনই আসলে আপনি সিটিজেনশিপটা পাচ্ছেন। কিন্তু সিটিজেনশিপ পাওয়ার আগে আরো নানা ধরনের সমস্যা আছে। বিশেষ করে যে সমস্যাটা বেশি দেখা যায়, অনেকে অ্যাসাইলাম ক্লেম করেছেন, এখনো তার বিষয়টা পেন্ডিং আছে, সিদ্ধান্ত হয়নি, কিন্তু তিনি মনে করছেন দীর্ঘ 8 বছর 9 বছর এখন যেহেতু একটা জট চলছে, তিনি দেশের বাইরে যেতে পারছেন না, কিংবা যে অনেকে মনে করেন যে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। আসলে কি তিনি দেশের বাইরে যেতে পারবেন? পারলে কোন হইতে পারবেন? ধন্যবাদ চলবে আপনাকে। অনেকেই যারা আমরা এই দেশে আছি, কারো হয়তো 10 বছর, কারো 15 বছর অ্যাসাইলাম করা আছে ওনার, টুরিস্ট ভিসা না, উনি ইন জেনারেল না, আপনার এনি ওয়ে আইদার আপনার অ্যাসাইলাম করা থাকুক অথবা ম্যারেজ ওয়েতে থাকুক, আপনার ফাইল করা আছে, ফাইল কোনোভাবে ডিনাইড না আপনার, এখনো আপনি কোনো অ্যাপ্লাই করে আপনি ডিনাই হন নাই, জিরো না রেজাল্ট, আপনার রেজাল্ট আপনার পেন্ডিং। আপনি অ্যাসাইলামও হোক, কারো হয়তো বিয়ের কারণে থাকতে পারে অথবা অন্য আরো কোনো ওয়ে থাকতে পারে, আপনি অ্যাপ্লাই করা আছে, সেটা 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, 10 বছর হোক, হোয়াটএভার, আপনি ডিনাই হন নাই, স্টিল আপনার ইমিগ্রেশন প্রসেস অনগোয়িং অন। এই অবস্থায় আপনি হয়তো আপনার আব্বা মা হোক, ওয়াইফ হোক, বা কারোর সাথে আপনি দেখা করতে যেতে চান, এটাকে আমরা বাংলাদেশে যেরকম বলি যে প্যারোলে মুক্তি, কাইন্ড অফ প্যারোলে ট্রাভেল করতে পারে, যাকে আমরা ট্রাভেল ডকুমেন্ট দিয়ে বলি, অথবা ট্রাভেল পারমিট বলি, অথবা প্যারোল বলি, সেম থিং। সো যদি এরকম কেসে কারো লাগে, কোনো ভাই বোন, ওনারা ট্রাভেল পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন যদি কারো পেন্ডিং কেস থাকে অ্যাসাইলাম। ওকে, অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পরে ওনাদেরকে ট্রাভেল পারমিট দিবে। এটা 2 ধরনের ট্রাভেল পারমিট হয়, একটা ট্রাভেল পারমিট বুক দেয় অ্যাজ ইট ইজ ইউএস পাসপোর্টের মতোই গ্রিন কালারের, আর আরেকটা হচ্ছে পেপারে আপনাকে
লেখা থাকে যে ট্রাভেল পারমিট, অথবা আপনার আরেকটা ওয়ার্ড যেটা লেখা থাকে প্যারোল যাকে বলা হয়, সেম থিং। এটা আইডি আকারেও দেয়, সেম লাইক ড্রাইভার লাইসেন্সের মতো একটা দেয়। ওইটা যদি আপনার আসতে দেরি হয়, ওরা পেপার ওয়ার্ক একটা স্ট্যাম্প করে দিবে, ওটাও অ্যাকসেপ্টেবল, অথবা আপনি বুক দিবে, বুক অ্যাকসেপ্টেবল। তিনটার যে কোনো একটাই অ্যাকসেপ্টেবল। আপনি অ্যাসাইলাম অবস্থায় আপনি যদি কোনো ইমার্জেন্সি রিজনে দেশের বাইরে যেতে চান, এটার মধ্যে হয়তো একটু বেটার সাজেশন হবে লেটস সে যদি অ্যাসাইলাম কেস হয়ে থাকে। অ্যাসাইলামের ক্ষেত্রে যদি বলি, আমি বাংলাদেশ থেকে আসছি এবং আমি বাংলাদেশের কোনো রিজন শো করেই আমি অ্যাসাইলাম করা আছে। এখন কি আমি কি বাংলাদেশ যাওয়া ঠিক হবে কি না, বিকজ অফ আমার অ্যাসাইলামে সামহাও আমি লাইফ থ্রেটিং ওর কিছু একটা দেখানো ছিল। তো এরকম কেসে যদি হয়, আপনার উচিত হবে বেটার আপনি পার্শ্ববর্তী কোনো দেশে যান, যদি আপনার রিলেটিভ পার্শ্ববর্তী দেশে আসে, বা আপনি যেভাবে চান ওদের সাথে একটু মিট করা, যদি আপনার জরুরি প্রয়োজন হয়ে উঠে, আপনি করতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে মূল পরামর্শ যেটি অ্যাটর্নিরা বলে থাকেন যে আপনি যে দেশে আপনার জীবন নাশের হুমকি আছে, ঝুঁকি আছে, সেই দেশে প্রবেশ করবেন না, যেটা আপনি দেখেছেন। কিন্তু আপনি পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলোতে যেতে পারবেন। রাইট, আপনি তো ওই দেশের এগেইনস্টে অ্যাসাইলাম করেন নাই। আচ্ছা, সেক্ষেত্রে তিনি যখন ফেরত আসবেন, ইয়েস, তাকে কি এয়ারপোর্টে কোন রকম বাধার সম্মুখীন হতে হবে কিনা? 100% না। আমি আগের প্রোগ্রামেও বলেছিলাম আপনাকে সেম জিনিসটাই। আপনাকে ট্রাভেল পারমিট দেওয়া হয়েছে। পারমিট মানে আপনি যাচ্ছেন এবং আসবেন, অনুমতিপত্র আপনাকে দেওয়া হয়েছে। ইয়েস, আপনি যান এবং আসবেন। অনেকের হয়তো প্রশ্ন থাকে যে ভাই আমার তো গ্রিন কার্ড আসে নাই, অথবা কেস তো পেন্ডিং, আমার কেস এখন অ্যাপ্রুভ হয় নাই, আমাকে কি ডিনাই করবে? ওকে, এমন যদি হয়, লেটস সে এক্সাম্পল ডিসেম্বরের 10 তারিখে আপনার কোর্ট হিয়ারিং আছে অ্যাসাইলামের জন্য। ওকে, এখন আপনি নভেম্বরে যাচ্ছেন, আপনি ডিসেম্বরের 12 তারিখে ফিরবেন। 10 তারিখে যদি আপনার কোর্ট ডিসাইড করে ডিনাই, তাহলে আপনি পারবেন না। ওকে, সো আপনি যদি জানেন যে আমার এখনো পর্যন্ত হিয়ারিং এর কোনো ডেট আসে নাই, নিউ ডেট, ওর 1 বছর পরে আমার নিউ ডেট, রেজাল্ট আমার 1 বছর পরে হবে, নাও আমাকে ওরা দিছে ট্রাভেল পারমিট ওর প্যারোলে যাওয়ার জন্য, ট্রাভেল করার জন্য, আমি আনটিল আনলেস নিউ ডেট আসার আগ পর্যন্ত আমি 100% ফ্রি অ্যান্ড সেফ। কতদিনের ট্রাভেল পারমিট দেওয়া হয় এইসব ক্ষেত্রে? সর্বোচ্চ কতদিন তিনি দেশে বাইরে থাকতে পারবেন? ট্রাভেল পারমিট সাধারণত ইস্যু হয় আপনার 1 বছর, মানে ইস্যুডিং থেকে 1 বছরের মধ্যে কমপ্লিট করা। অনেকে 90 ডেজের বেশি কেউ সাধারণত থাকে না। সাধারণত থাকে না, কিন্তু হয়তো 1 বছর জন্য পারমিট কম থাকাটা একটু ভালো। হয়তো আপনি ফ্রিকোয়েন্টলি যেতে পারেন একাধিকবার, আনটিল আনলেস আপনার কেস পেন্ডিং ডেট আসার আগ পর্যন্ত। ওকে, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হলো গ্রিন কার্ড অনেক সময় হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়। এইসব ক্ষেত্রে যখন আপনি আবারও আবেদন করবেন, তখন কি কি ডকুমেন্টস লাগে এবং কতদিন সময় লাগবে? ধন্যবাদ আপনাকে। গ্রিন কার্ড আপনার যখন প্রথম আপনি অ্যাপ্লাই করলেন, যেরকম ডকুমেন্ট ছিল সিমিলার ডকুমেন্টই লাগবে, বাট আপনার কাছে অলরেডি এভরিথিং আছে। জাস্ট সেম থিং, আপনার ডেট অফ বার্থ ওর পুরাতন গ্রিন কার্ডটা সাথে থাকবে, আর বাকি সোশ্যাল নাম্বার আপনি জানেন, হুইচ ইজ গ্রিন কার্ড নাম্বারটাই লাগে। যদি আপনি অ্যাপ্লাই করেন কতদিন লাগে, আপনি প্রথম যখন অ্যাপ্লাই করবেন 4 to 6 উইক পরে আপনাকে ওরা একটা ফিঙ্গারপ্রিন্টের ডেট দিবে, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিবেন, তারপরে ওরা বলে 4 to 6 উইক এগেইন অপেক্ষা করার জন্য। বাট যেহেতু ইমিগ্রেশন জটিলতা একটু ডিলে সবকিছু, হয়তো সেজন্য আরো 2 সপ্তাহ 4 সপ্তাহ বা 1 মাস বেশি লাগতে পারে। অর্থাৎ সর্বোচ্চ কতদিনের মধ্যে পেয়ে যাচ্ছেন? অ্যাবাউট আপনার 4 to 5 মান্থের মধ্যে নতুন গ্রিন কার্ড আসতে পারে, কারোটা কম লাগে, কারোটা বেশি লাগে। কিন্তু আপনি এই সময়টা তো অন্যান্য সব কাজই করতে পারছেন। সবই যদি শুধুমাত্র আপনি দেশের বাইরে যান, যদি কারো গ্রিন কার্ড এক্সপায়ার হয়ে যায়, লেটস সে এক্সাম্পল কারো অ্যাগেইন যদি কারো ডিসেম্বরে গ্রিন কার্ড অ্যাপ্লাই হবে, এখন আগামী মাসে হচ্ছে অক্টোবর, কেউ অক্টোবরে দেশে যাবেন, ডিসেম্বরের 10-এর ওনার গ্রিন কার্ড এক্সপায়ার হবে। এখন উনি যদি ডিসেম্বরের 9-এর মধ্যেই দেশে চলে আসেন, 100% সেফ। বাট কেউ তো 9-এ আসবে না, হয়তো আরো 1 সপ্তাহ, আপনি ডিসেম্বরের 1 তারিখে 2 তারিখে আপনি চলে আসেন। এখন যদি কেউ অ্যাপ্লাই করে যে আমি নতুন গ্রিন কার্ড পাওয়ার পরে যাব, বাই ডিসেম্বরের মধ্যে নতুন গ্রিন কার্ড আসবে কিনা, মানে আমারটা এক্সপায়ার হইলে আমি করব না, ওটা তো অনেক সময় লাগবে। দেন যদি আপনার দেশ যেতেই হয়, আপনি অনেক আগেই গ্রিন কার্ড, অনেকের কোশ্চেন ভাই আমার তো এক্সপায়ার হয় না, আমি কি এখনই অ্যাপ্লাই করতে পারবো? ডেফিনেটলি আপনি অ্যাপ্লাই করতে পারেন, সময় লাগবে না। মানে আপনার 6 মান্থ আছে, 3 মান্থ আছে, 4 মান্থ আছে, যেহেতু আপনার লাগবে, আপনি করতে চান,
আপনি আগেই প্রসেস করতে পারেন, যেহেতু লম্বা সময় লাগবে পাওয়ার জন্য আপনি জানেন, সেজন্য আপনি আর্লি চাইলে গ্রিন কার্ড অ্যাপ্লাই করতে পারেন। করা যায় সম্ভব। আমরা এখন যে বিষয়টি জানতে চাই সেটা হলো দুটো বিষয় একসাথে জানবো। আপনার কাছে একজন ইউএস সিটিজেন অথবা গ্রিন কার্ড হোল্ডার, তারা তার কোন কোন আত্মীয় স্বজনের জন্য পিটিশন করতে পারবেন? ওকে, যদি গ্রিন কার্ড হয় আপনি আপনার ইমিডিয়েট ওয়াইফের জন্য আপনি আগে করতে পারেন, দেন কেসটা কোনো কোনো ক্ষেত্রে আগেও কমপ্লিট হয়, কোনো কোনো ক্ষেত্রে আপনার ইউএস পাসপোর্ট পাওয়ার পরে ফাস্টার হয়। সো দুইটা হতে করতে পারেন। আর অন্যটা যদি আপনি করতে চান, অ্যাপ্রুভাল কোনোটার জন্যই আসবে না, আপনার পাসপোর্ট হওয়ার পরেই হবে। যদি আপনি কারোর জন্য কিছু করতে চান, ফাইল আপনি আগাই করতে পারেন, রেডি করে রাখতে পারেন, হুইচ ইজ নাথিং। পাসপোর্ট পাওয়ার পরে আপনার সবকিছু। আর যারা সিটিজেন তাদের ক্ষেত্রে তো আপনি সিটিজেন হয়ে গেছেন, আপনি ভাই বোন, আব্বা আম্মা, ওয়াইফ, ছেলে মেয়ে সবার জন্য করতে পারেন। মানে ফার্স্ট ব্লাড যারা তাদের জন্য আবেদন করতে পারেন। তার মানে যিনি গ্রিন কার্ড হোল্ডার তিনি শুধুমাত্র তার স্ত্রী, ছেলে মেয়ে ইমিডিয়েট একদম যেটা তার নিজস্ব ফ্যামিলি। আর সিটিজেন হওয়ার পর তিনি, আমরা যদি বলি কাউকে ওকে, এবং সিটিজেন হওয়ার পরে তিনি বাবা মা, ভাই বোন তাদের জন্য করতে পারছেন। এবং এই প্রসেসটা কতদিন টোটাল? সাধারণত যদি আপনি আপনার ওয়াইফের জন্য করেন সিটিজেন হওয়ার পরে 1 বছরের মধ্যে হয়ে যায়, কারোটা 1 মাস 2 মাস কম, কারোটা 1 মাস 2 মাস বেশি লাগে। বাট মোস্ট অফ দ্য কেস 1 বছরের মধ্যে হয়। এমনও কারো আমি দেখছি যে 8 মান্থে হয়, বাট কারোটা কিন্তু আবার 2 বছর লাগে। আচ্ছা, বাট কেন লম্বা সময় কারো লাগে? নেম জটিলতার কারণে, কোনো না কোনো একটা ভুল আছে, কোনো পেপার ওয়ার্কে ভুল আছে, ওদের যে ডকুমেন্ট দেওয়া ছিল, ওরা সাম পেপার ওয়ার্ক ছিল যেটা আপনার কাছে আগে থেকে চাহিদা ছিল, আপনি খেয়াল করেন, আপনি ওই ডকুমেন্টগুলি দেন নাই। লেটস সি ওরা জানতে চাচ্ছিল সামহাউ আপনার যে ওয়াইফ, যদি ওয়াইফ হয়েই থাকে তাহলে আপনি তার সাথে কন্টিনিউ যোগাযোগ করছেন, কন্টিনিউ যোগাযোগ করে থাকলে তার সাথে আপনার আদান প্রদান হওয়ার কথা, তাকে একটা মান্থলি আপনি খরচ দেওয়ার কথা অ্যাজ এ হাজব্যান্ড হিসাবে। তো ওরকম কোনো প্রুফ আছে কিনা? সময় আপনি হয়তো, আমরা সাধারণত যে প্রুফটা করি, ওয়াইফদেরকে আমরা টাকা পাঠাই তার হাত খরচ বা বাড়ির খরচ করার জন্য, যেটা দেই আমরা। তো ওই মানি রিসিপ্টগুলি রাখবেন, মানি রিসিপ্টগুলি অবশ্যই পাঠাবেন। আরও যে এয়ারপোর্ট থেকে লেটস আপনার ওয়াইফ পিক করছে, আরও যেটা স্ট্রং মজবুত হয়, যেটা আপনার ইমিগ্রেশন ইন্টারভিউতে যেটা দেখতে চায়, যে জাস্ট ইমিগ্রেশন অফিসে যেটা দেখতে চায়, অনেকেই হয়তো টাকা পয়সা দিয়ে ওয়াইফ অ্যাড করে। জাস্ট ইমিগ্রেশন অফিসার শুধুমাত্র এতটুকু মেক শিওর করতে চায়, ওরা বসে আছে আপনার ওয়াইফ আপনাকে ভিসা দেওয়ার জন্য, জাস্ট দে ওয়ান্ট টু সি যে টাকার বিনিময়ে কারোর সাথে অ্যাড হয়ে আসতেছে না, আপনার ওয়াইফ আপনার কাছে আসতেছে, দে আর রেডি আপনাকে দেওয়ার জন্য। বাট তার আগে ওরা দেখতে চাচ্ছে রিয়েল, ওকে, রিয়েল প্রুফ করার জন্য ওরা কিছু জিনিস চায়। লেটস সি আপনি এই দেশে 2-4-10 বছর থাকেন, বা আপনার ওয়াইফ দেশে 2-3 বছর আগে আপনি বিয়ে করছেন, বা 1 বছর আগে। ইন জেনারেল যেটা হয়, আপনি যদি এয়ারপোর্টে যান, আপনার ওয়াইফ বাচ্চা ওরা আসবে আপনাকে দেখতে, পিক করতে, 99.99% আসে। এই ছবিগুলো আপনি রাখবেন, এগুলো আপনি ইমিগ্রেশন জমা দিবেন যখন আপনার ওয়াইফের ইন্টারভিউ হবে। দিস ইজ ভেরি স্ট্রং প্রুফ, ওকে। আপনি দেশে কোথাও ভ্যাকেশনে গেছেন, দেশে কোথাও আপনি ঘুরতে গেছেন, বিভিন্ন স্পটে একাধিক ছবি আপনি গ্যাদার করেন, অ্যালবাম করেন, এগুলি আপনার লাগবে। আপনার ওয়াইফকে একাধিকবার আপনি টাকা পাঠাইছেন, টাকা পাঠানোর রিসিপ্টগুলি রাখেন, ওকে। রিসিপ্ট কি আপনার 20টা 50টা 30টা লাগবে? না, প্রত্যেক বছরের 2007-এর আপনি 1-2টা থাকুক। লেটস সি লাস্ট 3 ইয়ার্সের, লাস্ট 4 ইয়ার্সের, যখন থেকে আপনি অ্যাপ্লাই করছেন, যখন থেকে আপনি ম্যারেজ দেখাইছেন, তারপর থেকে এভরি ইয়ার যদি 1টা করেও থাকে, 2টা করে থাকে, এনাফ। ওকে ওকে, জি, শেষ করুন আপনি। ওকে, দেন আপনি, ওরা আরেকটা যেটা জানতে চায়, আপনার নাম্বার থেকে আপনার ওয়াইফকে হোয়াটসঅ্যাপে হোক, রেগুলারে হোক, আপনার কল লিস্টটা খুব বেশি প্রায়োরিটি দেয়। বিকজ যদি আমার ওয়াইফ, আমি প্রায়ই তার সাথে কথা বলি, তার খোঁজ খবর নিয়ে আমার ওয়াইফ প্রায়ই আমাকে কল করে। আরও একটা যেটা জানতে চায়, দেশে যদি আপনার কোনো জায়গায় জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট থাকে, ইটস ভেরি গুড। যদি আপনি দেশে অ্যাকাউন্ট খুলতে চান ওয়াইফের সাথে, জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন, ওটা অনেকটা হেল্পফুল। ওকে, তার মানে সম্পর্কটা আপনাকে প্রমাণ করতে, সম্পর্কটা প্রমাণ করার দরকার, এবং সেটা আসলে খুব কঠিন কিছু না। আপনার যদি লিগ্যাল ওয়াইফ হয়, এভরিডে আপনার হওয়ারই কথা, রাইট? হরহামেশাই হচ্ছে। আমরা একেবারে এই শেষ মুহূর্তে আছি, আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে এইসব বিষয়ে কোনো পরামর্শ দিতে চান, সেটি শুনে আমরা শেষ করব। ধন্যবাদ জুয়েল ভাই আপনাকে, ধন্যবাদ টিবিএনকে, ধন্যবাদ টিবিএনের সকল দর্শককে। যাদের সিটিজেনশিপের যদি বিনা পরীক্ষায় দিতে চান আব্বা আম্মার জন্য, চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। গ্রিন কার্ড রিনিউয়াল হোক, যেটা আমরা বলতেছিলাম, যদি কারো গ্রিন কার্ড লস্ট হয়ে যায়, সেজন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইমিগ্রেশনের বিভিন্ন যে সমস্ত প্যারালিগালের কাজ হয়, সেগুলি আমরা হেল্প করে থাকি। If you're wondering, should I get my COVID shot? Think about other people.
Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।